গভীর রাতে চাঁদের ম্লান আলোয় ফ্যাকাশে ঘন অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের গাছপালাগুলো যেন এক রহস্যময় দানবের মতো নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছে। শাল, মহুয়া আর বাঁশবন মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়েছে, যেখানে রাতের নিশাচর প্রাণীদের শব্দর মাঝে কিছু দূর থেকে লালসায় পরিপূর্ণ কয়েকটি বিকৃত অট্টহাসির সাথে কেউ বা কারা যেন কোনো একটি অসহায় মেয়েকে হাতছানি দিয়ে অবিরাম ডেকে চলেছে। এমন কণ্ঠস্বরগুলো ছাড়া আর অন্য কিছুই শোনা না গেলে এই রূপ বিস্ময়কর পরিবেশের মাঝেই এক মেয়ের দ্রুত ছুটে চলার পায়ের শব্দ ভেসে আসছে, কখনো শুকনো পাতার উপর, কখনো কর্দমক্ত মাটির উপর দিয়ে কোনো এক রমণীর ছুটে চলার সাথে নুপুরের ছলাৎ ছলাৎ শব্দ। রিয়া ছুটছে, সে অবিরাম ছুটে চলেছে। তার চোখে সে নিজেই এক চিলতে গভীর ভয়ের সাথে অসহায়তা গভীরভাবে অনুভব করছে। রাতের গভীর অন্ধকারে অবিরাম ছুটে চলার ফলে সে শ্বাসকষ্ট অনুভব করছে, পা অবশ হয়ে আসছে তার, কিন্তু সে জানে কোনো মতেই তার থামার উপায় নেই। ঘন জঙ্গলে সরু পথ ধরে সে ছুটে চলেছে অবিরাম। সে বুঝতে পারছে যেন তার পিছন পিছন মৃত্যু ভয় তাকে তাড়া করে চলেছে গভীর রাতের প্রায় অর্ধেক সময় ধরে। হঠাৎ ধপ করে শব্দ হলো, কোনো কিছু পড়ে যাওয়ার মতো। গাছ থেকে একটা শুকনো ডাল ভেঙে রিয়ার পায়ের পাশে এসে পড়ল। রিয়া বুঝতে পারল তার হৃৎপিণ্ড দ্রুত ধকধক করছে, তার গলার কাছে যেন কি একটা আটকে আছে, পা কাঁপছে, কিন্তু কোনো মতেই সে থামতে পারছে না, কারণ সে জানে কিছুটা দূর থেকে যে সমস্ত কুৎসিত হাসির প্রতিধ্বনি তার কানে ভেসে আসছে, সেই সমস্ত হাসির মালিকরা একবার যদি তাকে স্পর্শ করতে পারে তাহলে তার মৃত্যু অনিবার্য হয়ে পড়বে। সে শুনতে পেল তার সুস্থ কান পেতে সুস্পষ্টভাবে ওই যে শোনা যাচ্ছে হিংস্র মানুষের দুষ্ট বিকৃত কণ্ঠস্বর ও লালসা মেশানো বিদঘুটে হাসির হাতছানি। কিছু দূর থেকে ভেসে আসা কণ্ঠস্বরদের মধ্যে দুটো বিদঘুটে কণ্ঠ হঠাৎ বলে উঠল, থামবি তোরে, কোথায় যাবি? এই সামনে আছে, ধর ধর ওকে। পেছনে চিৎকার শুনে রিয়ার গায়ের রক্ত হিম হয়ে গেল। তার পেছনে ছুটে আসছে 5 জন নেশাগ্রস্ত যুবক, যারা রিয়ার শরীরটা ভোগ করতে চায়। তাদের বিকৃত লালস্যময় হিংস্র কণ্ঠস্বর শুনে রিয়ার মেরুদণ্ড দিয়ে একটা শিহরণ খেলে গেল। তার চোখে কান্নার জল, কিন্তু সে জানে এখন কান্নার সময় নয়, বাঁচতে হলে আরো জোরে দৌড়াতে হবে তাকে। হঠাৎ পেছন থেকে একটা নেশাগ্রস্ত গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, বিকাশ, সামনে দিয়ে ঘেরাও কর। রিয়া বুঝলো তারা ওকে ঘিরে ফেলতে চাইছে। তার সামনে শুধু অন্ধকার, বিশাল গাছের সারি। হঠাৎ পা পিছলে পড়ে গেল সে। সে অনুভব করলো 5টা ছায়া মূর্তি তাকে ঘিরে ধরেছে। তাদের চোখে রয়েছে লালসার আগুন ও মুখে বিকৃত হাসির রেশ। রিয়া আতঙ্কের সাথে কান্নায় ভেঙে পড়ে বলল, দয়া করো, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও, যেতে দাও। ছেলেটি রিয়ার গালে হাত বুলোতে বুলোতে গালটা হঠাৎ করে টিপে ধরল এবং হেসে বলে উঠল, দয়া? সেটা আমরা অবশ্যই করব সুন্দরী, তবে আমাদের পিপাসা মেটাবে তবেই। হিংস্র নেগড়েগুলো কেউ তাকে ছাড়ল না। রিয়া পাগলের মতো চিৎকার করতে করতে ছটফট করতে শুরু করলো, কিন্তু তারা একের পর এক ভোগ করতে থাকলো রিয়াকে। তাদের উদ্দাম আনন্দ, বিকৃত হাসির খিলখিল শব্দ রাতের বাতাসে মিশে যেতে যেতে একসময় বাতাসে মিলিয়ে গেল। রিয়ার শরীরের সাথে একের পর এক 5টা শরীরের ধস্তাধস্তি থেকে গেল। একই সাথে মাটির উপর পড়ে থাকা পাতার মর্মর ধ্বনি নীরবতায় মগ্ন হয়ে গেল। কেবল গভীর জঙ্গলে একরাশ নীরবতা নেমে এলো। রাতের অন্ধকারের গভীরতা যতই বাড়তে থাকে, তার মায়াজাল ততই সবকিছুকে ধীরে ধীরে গ্রাস করতে থাকে। তখন এই জগতের সমস্ত কিছুকে হাড় হিম করে এই ঘন অন্ধকারের নিস্তব্ধতাও
যেন তার মায়াজালের দ্বারা ক্রমশ গ্রাস করতে থাকে। কিন্তু এই মায়াজালের নিস্তব্ধতার মাঝেও এমন কিছু কঠিন হিংস্র সত্য মানুষের ষড়রিপুর মধ্যেই লুকিয়ে থাকে, যে হিংস্র রূপ একটি মানুষকে অনুভব করিয়ে দেয় যে সেই হলো মনুষ্য জাতির একজন রাজা। আর এই লুকিয়ে থাকা হিংস্র রিপু যখন মানুষের শরীরের মধ্যে জেগে ওঠে এবং এই রিপু যখন তার লালসার রুদ্র রূপ ধারণ করে, ঠিক তখনই কেউ বা কারা সেই রাজারূপী খলনায়কের লালসার শিকার হয় এবং অকালে মৃত্যুবরণ করে। আর ঠিক এই রকম হিংস্র রিপুর কারণে কোনো কোনো নিরীহ মানুষ মৃত্যুর শিকার হয়েও চিরতরে মৃত্যুর আবরণে আবদ্ধ থাকে। কিন্তু এই হিংস্র লালস্যময় সত্যের দ্বারা মৃত্যুর শিকার হওয়া আত্মা কালের নিয়মে প্রতিশোধের আগুনে কখনো নিভে যায় না, শুধু অপেক্ষা করে উপযুক্ত সময়ের। এই গল্প সেই রাতের, যে রাতে শিকারী ও শিকারীর মধ্যে এক মুখোশধারী ছলনাময় প্রেমের আড়ালে থাকা চিরস্থায়ী মুখোশের লুকোচুরি হিংস্র সম্পর্কের মুখোশের প্রকাশ পায় চিরতরে। কেউ লালসায় অন্ধ হয়ে গিয়ে সজ্ঞানে দোষ করে বসে, কেউ বা অসহায়ভাবে শিকারীর ভূমিকা পালন করে নিজেকে বলি দিতে বাধ্য থাকে। সকালবেলার আলোটা ছিল ঝলমলে রৌদ্রোজ্জ্বল, যেন প্রকৃতি কোনো এক বিশেষ দুঃস্বপ্নকে মুছে ফেলেছে। বিশাল দোতলা বাংলো বাড়িটার সামনে সারি সারি 4 হুইলার গাড়ি রাখা রয়েছে। বাড়ির মূল দরজা থেকে ঘরের মূল দরজা পর্যন্ত ছায়া ফেলেছে নারকেল গাছ আর কাঠবাদাম গাছের সারি। সুমধুর পাখির কলরব পরিবেশকে একটা শান্তির বাণী উপহার দিয়েছে। বাড়ির ভিতরে বিলাসবহুল সাজসজ্জা, কার্পেট পাতা মেঝে, তার উপর সকালের তাজা সূর্যের মনোরম আলো পড়ছে, আর জাসমিন আর চন্দন কাঠের মিশ্র সুগন্ধে ছড়িয়ে রয়েছে ঘরের বাতাসের কোনায় কোনায়। উপরে বেডরুমে ঘুম চোখে গভীর ঘুম থেকে সেই সবে উঠেছে রাজ। বড়লোক ব্যবসায়ী হরপ্রসাদের ছেলে সে। বাবার তৈরি একাধিক কোম্পানির উত্তরাধিকারী সে এখন। শহরের নামকরা বিলাসবহুল জীবনযাত্রার প্রতিচ্ছবি তার প্রতিদিনের রুটিনে রয়েছে। তবে তার চোখে আজ একটা বিশেষ উজ্জ্বলতা প্রকাশিত হচ্ছে। রাজ তখন সকালের সময় ঘড়ির কাঁটা 8টার কাছাকাছি টাচ করেছে দেখে সে চিৎকার করে বাড়ির চাকরের উদ্দেশ্যে বলল, রঘু রঘু, আরে ও রঘু, ঘরটাকে একটু তাড়াতাড়ি পরিষ্কার করে দে তো। টেবিলের ওপর এলোমেলো জিনিসপত্রগুলো গুছিয়ে ঠিক করে রাখ, আর ফুলদানিটাকে বাগানের টাটকা গোলাপ ফুল দিয়ে সাজিয়ে দে, আজও আসবে। রঘু মধ্যবয়সী গৃহ পরিচারক। প্রতিদিনের অভ্যস্ত কানে এসব শুনে সে হেসে বলল, কে আসবেন ম্যাডাম? এই নিয়ে তো গোটা সপ্তাহ ঘর গোছাচ্ছেন। রাজ আয়নার সামনে দাঁড়িয়ে জিলেট গার্ডের রেজাল্টটা নিয়ে প্রতিদিনের মতো হালকা দাড়িটা সেভিং করে নিচ্ছে। সেভিং করার সময় তার মুখে এক চিলতে হাসি আর চোখে একটা স্নিগ্ধতা ফুটে উঠেছে। সে মনে মনে ভাবছে, 3 বছর আগে স্কুলের সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা একসাথে। তুমি আজও আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে রয়েছো। আমি খুব লাকি ভাই। তনু হলো একজন স্কুল শিক্ষিকা, স্নেহশীল নরম মনের মেয়ে। রাজের থেকে অনেকটাই ভিন্ন প্রকৃতির জীবনযাপন করতে ভালোবাসে সে। সকালে স্কুল যাওয়ার ইউনিফর্মটা পরে সাইকেলে চেপে যাওয়া, বিকেলে ছাত্রীদের পড়ানো, সন্ধ্যায় বই পড়া, এইগুলো তার নিত্যদিনের প্রেরণা ও সঙ্গী। তবে একইভাবে রাজ তার জীবনে এসেছে হঠাৎ করে। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় তাদের প্রথম পরিচয় হয়েছিল। তারপর ধীরে ধীরে প্রেমের দিকে সম্পর্কটা এগিয়ে যেতে থাকে। আজকের দিনটা বিশেষ, কারণ আজ তারা দুজন মিলে শহর ছেড়ে বাইরে কোথাও ঘুরতে যাবে ঠিক করেছে। রাজ ঠিক করেছে সে আজই তনুকে বিয়ের প্রস্তাবটা দিয়েই দেবে। সকাল 9:30 নাগাদ রাজের বাড়ির দরজায় কলিং বেল বেজে উঠল। ওই কলিং বেলের শব্দ। এবার মনে হয় তনু এসে গেছে, দেখি যায়। আজকে গেটম্যান ছুটি নেওয়াতে রাজ নিজের হাতেই দরজা খুলে দিল। দরজা খুলতেই রাজ দেখল তনু একগাল হাসি মুখে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সে হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরেছে, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। রাজ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলো তার প্রেয়সীর দিকে, তারপর বলল, তুমি সত্যি অসাধারণ লাগছে তনু। তনু হেসে বলল, তুমি তো এমনিতেই এত বেশি প্রশংসা করছো, তবে আমি কিন্তু স্কুলের পোশাকেই বেশি স্বস্তি পাই।
তোমাকে তো যে কোনো রূপেই ভালো লাগে তো। তারপর একসাথে সকালের টিফিন খেয়ে তারা বেরিয়ে পড়ে শহরের ব্যস্ততা ছেড়ে বাইরে কিছুটা শান্ত জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। দুপুর 1টা নাগাদ তাদের গাড়ি থামে একটি ঘন জঙ্গলের ধারে। জায়গাটি একেবারে অজানা নয়, তবে সেখানে ঘুরতে আসা পর্যটকদের সাথে খুব একটা পরিচিতিও নেই রাজের। বিভিন্ন রকমের গাছগাছালিতে ঢাকা, পাখির ডাক আর হালকা বাতাসে একটা স্নিগ্ধতা রয়েছে পরিবেশটায়। জায়গাটার নাম রাজের অজানা নেই, সেইখানে আগেও এসেছিল বহুবার। রাজ বলল, এই জায়গাটায় আমি আগে এসেছিলাম, অনেক আগে। এখানকার যতটা নাম সম্ভব মনে পড়ছে, হ্যাঁ, সোমসারার জঙ্গল। বাবার 1.5 একর জমি এখানে ছিল, তবে এখন এই জঙ্গলযুক্ত জমিটা পুরোটাই সরকারের আন্ডারে চলে গেছে। কিন্তু জায়গাটা এত শান্ত, এখানে এলে পৃথিবীর সমস্ত শক্তি যেন এক হয়ে সুখের অনুভূতি দেয়। তাই আমার মনে হলো তোমাকেও এখানে নিয়ে আসা উচিত। রাজের কথা শুনে তনু পরিবেশটার চারপাশে তাকিয়ে বলল, বাহ, কি অদ্ভুত সুন্দর জায়গাটা, কিন্তু কিছু একটা অস্বাভাবিক লাগছে জানো। যেন যেন কেউ আমাদেরকে দেখছে। রাজ অযৌক্তিক ভঙ্গিতে হেসে বলল, তুমি অযথা অতিরিক্ত ভয় পাচ্ছ। এত সুন্দর একটা জায়গায় এসে এমন চিন্তা করলে চলবে? কুল 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 বেবি কুল। রাজের আচরণে তনু চুপ করে যায়, কিন্তু তার মুখটা গম্ভীর হয়ে ওঠে। আচমকা একটা বাতাসের ঝাপটায় তার চুল একটু উড়ে যায়। সে ভাবে এই জায়গাটার নিস্তব্ধতা যেন খুব চেনা তার, অথচ কোথাও যেন একটা কারুর অস্পষ্ট চাপা আর্তনাদ লুকিয়ে আছে সেখানে। কিছুক্ষণ পর তারা মাটিতে বসে চাদর বিছিয়ে দুপুরের খাবার খায়, কথা বলে, হাসে, একে অপরের চোখে চোখ রাখে। রাজ ভাবে এটাই সেই মুহূর্ত। সে পকেট থেকে একটা ছোট্ট মখমলের বাক্স বের করে, খুলে এবং তনুর উদ্দেশ্যে বলে, তনু, আমি জানি তোমার আর আমার জীবন অনেক আলাদা, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ভালোবাসা সেই পার্থক্যকে জয় করতে পারে। তুমি কি চাও আমরা সারা জীবন একসাথে থাকি? রাজের প্রশ্নে তনু স্তব্ধ হয়ে যায়, তার চোখে জল চলে আসে। সে ধীরে মাথা নাড়ে। হ্যাঁ রাজ, আমিও তাই চাই। তারা জড়িয়ে ধরে একে অপরকে। সেই জঙ্গলের নীরবতা যেন একটুখানি সুর তুলে এক নতুন মিলনের সাক্ষী হয়। কিছু সময় পরে সন্ধ্যা ঘনিয়ে আসে। সোমসারা জঙ্গলের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে তারা ঘুরতে বেরোয়। জঙ্গলের আরও ভিতরে কিছু দূর গিয়ে আচমকায় তনু থমকে দাঁড়ায়, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে একদিকে তাকিয়ে বলে, রাজ, রাজ তুমি শুনতে পাচ্ছ? তনুর এই রূপ প্রতিক্রিয়া দেখে রাজ চমকে গিয়ে বলল, কি শুনতে পাবো? আরে একটা একটা কান্নার আওয়াজ। জঙ্গলের ভেতর থেকে কে যেন খুব কাতর স্বরে আমায় ডাকছে। তনুর আচরণ দেখে রাজ হাসতে হাসতে বলল, তুমি আবার শুরু করলে তো। কিন্তু তনু চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, যেন কিছু একটা অনুভব করেছে সে। আতঙ্কে তার গলা শুকিয়ে গেছে। গলায় ফিসফিস কণ্ঠে সে বলে, এই জায়গাটা কোথায় যেন শুনেছি এর নাম। কেউ আমাকে ডেকে চলেছে। রাজ, তনুর সাথে খারাপ কিছু একটা ঘটেছে, সেটা আঁচ করতে পেরে রাজ চিন্তিত হয়। কিন্তু ততক্ষণে বাতাসে কেমন একটা গন্ধ ছড়িয়ে পড়ে। কাঁচা মাটির সঙ্গে মিশে থাকা জলের গন্ধের সাথে একরকম পচা গলা মানুষের দেহের। তনু চুপ করে যায়, গলার স্বর বদলে যায় তার। সে হঠাৎ বলে ওঠে, এই জায়গাটায় কখনো ভুলেও আমাকে নিয়ে এসো না। যাকে একবার গ্রাস করেছে তাকে আর ফেরাতে চায় না এই জায়গা। রাজ শিউরে উঠল। তনু, তুমি ঠিক আছো? তনু ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকায় রাজের দিকে। রাজ তনুর চোখ দুটো দেখে চমকে ওঠে। সে দেখে যেন অচেনা কোনো অতি প্রাকৃতিক শক্তি ঘন অন্ধকারের দ্বারা তনুর 2 চোখে ইতিমধ্যেই গ্রাস করে ফেলেছে। তনু রাজকে উদ্দেশ্য করে তীক্ষ্ণ ও হিংস্র কণ্ঠে বলে, এই জঙ্গল আমাকে চেনে রাজ, আমিও চিনে গেছি এই জঙ্গলকে।
কারণ রাজ সেই মুহূর্তে লক্ষ্য করল সন্ধ্যা ঘনিয়ে অজান্তেই বেশ কিছুটা রাত নেমেছে। ঘড়িতে 7:15 বাজছে। জঙ্গলের সন্ধ্যাটা যেন আকস্মিকভাবে হঠাৎই ঘন অন্ধকারে ঢেকে গেছে। পাখির ডাক থেমে গেছে আর বাতাস থমকে গিয়েছে। গাছের পাতায় হালকা অপ্রাকৃতিক একটা কাঁপুনি লক্ষ্য করল রাজ। সে অনুভব করল যেন কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি। তনু স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখ বন্ধ, শ্বাস আটকে আসছে তার। রাজ তার পাশ থেকে ধীরে ধীরে এক কদম এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে তনুর মুখটা ভালো করে লক্ষ্য করল এবং কয়েক সেকেন্ডের তফাতে রাজ আতকে উঠে বলল, তনু তনু তুমি তুমি ঠিক আছো তো? তোমার মুখটা এত ফ্যাকাসে কেন? তনু চোখ খুলল। তার চোখে ভয়ের চিহ্ন নেই, বরং রয়েছে এক ধরনের বিমূর্ত মিশকালো শূন্যতা, যে শূন্যতা এক ভয়ঙ্কর ঘন অন্ধকারকেও হার মানায়। কিছুক্ষণের ব্যবধানে তনু বলে উঠল, এই জায়গাটা কেমন যেন অচেনা নয় জানো। আমার মনে হচ্ছে আমি এখানে আগেও এসেছি, অথবা আমি এখানে ছিলাম, কিন্তু অন্য একটা দেহে। রাজ হেসে ফেলে, জোর করে হালকা করতে চায় পরিবেশটা। সে বুঝতে পারে হয়তো তার তৈরি করা অভিশাপ তার কাছেই ফিরে এসেছে তনুরূপে, কিন্তু সে বুঝতে পারছে না ঠিক কি ঘটতে চলেছে তার জীবনে। তুমি তো দেখছি একটা উপন্যাসের চরিত্র হয়ে গেছো। কি বলছো এসব? কিন্তু তনু এবার রাজের দিকে না তাকিয়েই বলে, রাজ এই গাছটা দেখেছো? একদম বাঁদিকে যে বড় তাল গাছটা, ওখানে কেউ বা কারা একটা মেয়েকে বেঁধে রেখেছিল। তার মুখ চাপা দিয়ে কাঁদতে দিচ্ছিল না তাকে। আর সে থেমে যায়, চোখ বড় বড় হয়ে ওঠে। তনুর এই রূপ প্রতিক্রিয়া লক্ষ্য করে রাজ বুঝতে পারে তনুর কিছুটা অচেতন হয়ে পড়ার পূর্বাভাস লক্ষ্য করল রাজ এবার তনুকে 2 হাতে ধরে জোরে জোরে ঝাঁকুনি দিতে দিতে একটু অসহায় গলায় বলল, তনু তনু এসব ভুলভাল বকো না, বাড়ি ফিরে চলো, অন্ধকার নেমে এসেছে। তনু ধীরে ধীরে মাথা ঘোরায়। এবার সে তার গলার স্বর একটু নরম করে, কিন্তু গম্ভীরভাবে বলে, আমি শুধু শুনতে পাচ্ছি কে যেন প্রতিনিয়ত আমার নাম ধরে ডেকে চলেছে আর বলছে, তনু তুমি আমাকে সাহায্য করো, আমার যন্ত্রণা এখনো শেষ হয়নি, ওরা আমাকে। আরে ধুর, ফালতু ফালতু ভাট না বকে, রাত হচ্ছে, ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিই, চলো চলো বলছি। রাজ অশুভ কিছুর উপস্থিতি তনুর শরীরে পুরোপুরিভাবে প্রভাব বিস্তার করতে চাইছে। টের করতে পেরে 2 হাত দিয়ে কাঁধ দুটো চেপে ধরে তনুকে জোর করে তাড়া দিতে দিতে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ফেরার পথে রাজ একদম চুপচাপভাবে গাড়ি চালাচ্ছিল, আর তনু গাড়ির জানলার বাইরে হাড় হিম করা ঘন অন্ধকারাচ্ছন্ন অন্ধকার পরিবেশের দিকে চোখ স্থির করে বাইরের দিকে তাকিয়ে রইল। তনুর চোখের দিকে তাকিয়ে রাজ খেয়াল করল তার চোখে যেন অন্য এক আলোর খোঁজ মিলেছে। কিন্তু কোন আলোর খোঁজ? গভীর রাতে তনু তার ফ্ল্যাটে ফিরেছে, কিন্তু মনটা স্থির নয় তার। সে আকাশের দিকে তাকিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। তার মাথার ভিতর কেবল কিছু পুরুষের অট্টহাসির শব্দ ঘুরে বেড়াচ্ছে, সাথে একটা নারীর আর্তনাদ, একটা চাপা কান্না। হঠাৎ এক মুহূর্তে সে অনুভব করে যেন তার পিছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। সে ধীরে ধীরে ঘুরে দেখে, কিন্তু কেউ নেই। না, তবে চোখের পলক ফেরার থেকেও দ্রুত সময়ের মধ্যেই আয়নাতে এক ঝলক ছায়া সে দেখতে পেল। সে দেখল একটা মেয়ের অবয়ব, যার মাথার চুল রক্ত মাখা, পোড়া মুখ। এই দৃশ্য দেখতে পেল, কিন্তু মুহূর্তেই তা মিলিয়ে গেল। তনু চমকে ওঠে, মাথা ঝাঁকায় সে। না না, এটা আমার কল্পনা। আমি বেশি ভাবছি, তাই এসব ঘটছে আমার সাথে। তবে তার ভিতরে সেই কল্পনা আর বাস্তবের সীমানা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে।
পরদিন স্কুলে তনুর সহকর্মী মল্লিকা টিফিন টাইমে তনুর সাথে কথা বলতে বলতে তনুর চোখের দিকে তাকিয়ে লক্ষ্য করে তনুর চোখে গভীর ক্লান্তির ছাপ, যেন সে প্রায় একটানা 2-3 দিন ঘুমায়নি। সহকর্মী মল্লিকা বলে, তনু তুই, মানে তোর শরীর ঠিক আছে তো? তোর চোখ মুখ ফ্যাকাশে দেখতে লাগছে, চোখের নিচে কালি পড়েছে ভীষণভাবে। কয়েকদিন ধরে কি তুই রাতে ঘুমোতে পারিসনি? না মানে তোর চোখ মুখের ছাপ এটাই তো বলছে। তনু তার সহকর্মীর কথা শুনে একটা টিফিন খেতে খেতে হঠাৎ করে থেমে গেল। খাবার থালায় আঙুল দিয়ে আকর বাকর কেটে কি একটা লিখতে লিখতে সে আবার সেই মেলি স্বরে, যেন কারণ নরম ও চাপা শ্বাসরুদ্ধ কণ্ঠে কান্নার আওয়াজ শুনতে পায়। অফিসের সহকর্মীরা তার দিকে তাকিয়ে থাকে। মল্লিকা আরও একটা জিনিস তনুর মধ্যে লক্ষ্য করল। তনু আঁকিবুকি কেটে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা লিখতে থাকে এবং তনুর শরীর আশ্চর্য রকমভাবেই কাঁপতে থাকে। মল্লিকা তনুর গায়ে হালকাভাবে ঝাঁকুনি দিতে দিতে বলল, তনু, তনু তুই কাঁপছিস কেন এত? কোনো কিছু থেকে ভয় পাচ্ছিস? তনু কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে, তারপর হঠাৎ করে সামনের দিকে ডান হাতের আঙুল সামনের দিকে দেখিয়ে বলল, ওই যে ওই যে ওরা ওরা আসছে, বড্ড ক্ষতি করে দেয় ওরা। ওদের আমি শেষ করে দেব, একদম ফিনিশ করে দেবে ওদের। তনুর হঠাৎ করে এই রকম অস্বাভাবিক আচরণ দেখে মল্লিকা সহ অফিসের সকলে হতভম্ব হয়ে যায়। তনু অস্বাভাবিক উত্তেজিত অবস্থা থেকে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ায় সকলে ইতস্তত হয়ে যাতে কোনো রকমের আঘাত না পায় তাই যত্ন সহকারে ধরে অফিসের টেবিলে শুইয়ে দিল। রাজ সন্ধেবেলা তনুর ফ্ল্যাটে আসে। তনুকে দেখে উদ্বিগ্ন হয়ে বলল, তনু, কি হয়েছে তোমার? তুমি অসুস্থ আছো সবসময়, আর আজকে তোমার স্কুল থেকে আমাকে তোমাদের মল্লিকা ম্যাডাম ফোন করে সবটা জানিয়েছেন। তুমি নাকি কিছু ভুলভাল আচরণ করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছেন। তনু মাথা নাড়ে। সে সম্মতি দিয়ে একটা বিশ্বাসময় মানুষ পেয়ে অসহায়ভাবে রাজকে দুহাতে আঁকড়ে ধরে বুকের মধ্যে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ রাজ, আমার সাথে কিছু একটা হচ্ছে রাজ। আমি আমি সবসময় অনুভব করছি কেউ যেন আমার ভেতরে ঢুকে পড়েছে। আমি যা ভাবি না সেটাই ভাবছি, যা বলি না সেটাই বলে ফেলছি। রাজ বুঝতে পারে এই যে তনুর সাথে ঠিক কি ঘটেছে। তবুও রাজ তনুর সাহস জোগানোর জন্য তনুকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি মানসিক চাপে আছো, আমাদের বিশ্রাম দরকার তনু। একটা ছোট্ট ভ্রমণ বা অন্য কোথাও। না রাজ, না না, আমি আমি এখান থেকে পালাতে চাই না রাজ। আমি খুঁজে বের করতে চাই সে মেয়েটি কে ছিল, তার কষ্টের উৎসটা ঠিক কোথায়, আমি খুঁজে বের করতে চাই। তনুর এই রকম অজানাকে জানার জন্য জেদ দেখে রাজ কপালে হাত ঠেকিয়ে বলল, তুমি কি বলতে চাও? তুমি সত্যিই বিশ্বাস করছো এটা কোনো অতি প্রাকৃত ব্যাপার? তনুর চোখ তীব্র হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, আমি বিশ্বাস করি, কারণ আমি এই পৃথিবীর সীমার বাইরের কিছু অনুভব করছি। আর রাজ, আমি জানি সেই অনুভবটা শুরু হয়েছে তোমার সাথে ওই জঙ্গলে যাওয়ার পর থেকে। জঙ্গলের নামটা যেন কি? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। রাজ অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু সে সমস্ত কিছুই বুঝতে পেরেও কিছুই বলতে চাইছে না তনুকে। তনু ধীরে ধীরে তার রুমে যায়, খাতা আর পেন নিয়ে বসে। আমি তদন্ত শুরু করব। প্রথমে জানতে হবে ওই জঙ্গল ঘিরে কোনো পুরনো খবর, রহস্য বা খুনের ঘটনা আছে কিনা। তনু রাজের ল্যাপটপটা নিয়ে ইন্টারনেটে এই বিষয়ে রিসার্চ করতে থাকে। গুগলে সোমসারা জঙ্গলের অতীতের কিছু পুরনো খবর খুঁজে পায় তনু। ল্যাপটপের সাথে কানেক্ট করা হাতে ধরে থাকা মাউসের আঙুল দিয়ে স্ক্রল করতে করতে সেই সব খবরের মধ্যে একটা পুরনো সংবাদ তার চোখে ভীষণভাবে স্পর্শ করল। গুগলের থেকে একটা সংবাদের পেজের একটা খবরের ক্লিপিংস তার চোখে আটকে যায় এবং সেই কিওয়ার্ডে ক্লিক করে দেখল বছর কয়েক আগে এক যুবতী নিখোঁজ হয় এই জঙ্গলে, কিন্তু তার মৃতদেহ মেলেনি। পুলিশ সন্দেহ করলেও কিছুই প্রমাণ করতে পারেনি।
আরও একটা জিনিস তার চোখে পড়ল। শেষবার তাকে দেখা গিয়েছিল 5 জন ছেলের সাথে। তারা জানিয়েছিল মেয়েটি একা ফিরে গিয়েছিল সেই জঙ্গলে। তারপর আর কেউ কিছু জানে না। তনুর হাত কেঁপে যায় এবং সে আতঙ্কে আঁতকে উঠে বলল, 5 জন ছেলে? ঠিক এমন সময় তনু আর চোখে অনুভব করল বিছানার ডান দিকে রাখা ড্রেসিং টেবিলের আয়নার কাচের ওপারে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। সে ধীরে ধীরে ঘাড় ঘোরায় সেই আয়নার দিকে। সেই আয়নার অপর প্রান্তে অর্ধনগ্ন অবস্থায় একটি সুন্দরী যুবতী মেয়েকে দেখতে পায় তনু। সে দেখে মুখটা একদম ফ্যাকাশে, চোখ দুটো যেন রক্তপিণ্ড এবং মুখের কোণে ম্লান হাসি। আরও একটা জিনিস লক্ষ্য করল তনু, আয়নার ওই পারে যেই ছায়ামূর্তির গোটা শরীরের শিরা উপশিরাগুলো যেন কালচে লাল বর্ণের হয়ে ফুটে উঠেছে। এবং সেই মেয়েটি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটি আর কোথাও নয়, সেটি সেই জায়গা যেখানে তনু রাজের সাথে ঘুরতে গিয়েছিল। কিন্তু তনু সেই মেয়েটাকে দেখে একদমই চমকে উঠল না, কোনো মতে ভয় পেল না সে, বরং সে ফিসফিস করে বলল, তুমি কে? তুমি কি চাইছো? তুমি কি আমাকে দিয়ে কিছু করাতে চাইছো? ঠিক তখনই সেই আয়নার ওই পারে দাঁড়িয়ে থাকা মেয়েটি ফ্যাসফ্যাসে কণ্ঠে তনুকে বলল, রাত আরো গভীর হয়। ঘরের বাতাস ভারী, চাঁদের আলো ম্লান হয়ে এসে তনুর চোখের উপর পড়ে। রাজ দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পায় তনু যেন ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজেই কথা বলতে ব্যস্ত। রাজ তনুকে ডাকতে যাবে, এমন সময় সে তনুর চোখের দিকে লক্ষ্য করল যেন সহস্রাধিক প্রশ্নের আবির্ভাব ঘটেছে তনুর চোখের চাউনির আচরণে। তনু রাজের উপস্থিতিকে গুরুত্ব না দিয়ে রাজকে পাশ কাটিয়ে গিয়ে নিজের খাতা আর পেন নিয়ে বিছানার ওপর ধূপ করে বসে সেই খাতায় লিখে যায় একের পর এক প্রশ্ন। কে সেই মেয়ে? কারা তাকে হত্যা করেছিল? কেন সেই জঙ্গলে তার আর্তনাদ আজও শোনা যায়? কেন সে আমাকেই বেছে নিল? এরকম সহস্র প্রশ্ন। রাজ তার হবু স্ত্রীর এইরকম আচরণ দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেই মুহূর্তে রাজের ফোনে একটা অচেনা কণ্ঠে ফোন আসে। ফোনের ওই পার থেকে ছেলেটি বলল, কিরে, আজকাল কত করে তোকে ফোন করে আলা হয়ে যাই, ফোন রিসিভ করিস না কেন রে? হবু বউকে পেয়ে কাছের বন্ধুদের ভুলে যাচ্ছিস, বুঝতেই পারছি। আরে না না, খামোখা ভুলে যাব কেন? ওসব কিছুই নয়। আসলে তনুর শরীরটা কিছুদিন যাবৎ ভালো যাচ্ছে না রে, একটা কিছু খারাপ হতে চলেছে, বুঝলি ভাই? তুই যেখানেই থাকিস তাড়াতাড়ি আমাদের এখানে বাকি বন্ধু নিয়ে চলে আয়, অনেক কিছু পরিবর্তন করতে হবে, বুঝলি? রাজের কথা শুনে ছেলেটি হঠাৎ করেই চমকে ওঠে। মনে মনে ভাবতে লাগলো, পরিবর্তন? কিসের পরিবর্তনের কথা বলছে রাজ? তাহলে কি? রণবীরের মনে এ সমস্ত প্রশ্নের ঘোরাফেরার সময়ে আকস্মিকভাবেই ফোনের সিগন্যালে অসুবিধা হতে থাকে। এমন সময় রণবীর উদ্বিগ্ন হয়ে রাজকে বলতে লাগলো, হ্যালো ভাই, কি বলছিস? হ্যালো। এদিকে রাজ তার প্রেয়সীর জন্য দিশেহারা হয়ে এই কথা বলে ফোন কেটে দিল। রণবীর রাজের এই রূপ কথা শুনে খুবই ভয়ঙ্করভাবে ভয় পেয়ে বলল, এবার কি হবে? দীর্ঘ বছর পর যদি সব কিছু ফাঁস হয়ে যায় তাহলে? না না না, এটা হতে পারে না। ইতিমধ্যেই রাজ ফোনটা কেটে দিয়ে তনুর কাছে যায় এবং তনুকে এই প্রশ্নের উত্তর খুঁজতে বাধার সৃষ্টি করে। তনু রাজের এইরূপ আচরণ দেখে বলল, না 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 না, তুমি তো আমার কাছের মানুষ, তুমি আমার কাছে কাঁটা তারের মতো দাঁড়াতে চাইছো কেন? তনু ও রাজ একে অপরকে জোরে ধাক্কা দেয় এবং দুজনে ছিটকে ঘরের দুদিকে গিয়ে পড়ে যায়, জ্ঞান হারায়। চোখের পলকে রোমান্টিক প্রেমের মাঝে ম্যাজিকের মতো এক অদৃশ্য রহস্যের দেওয়াল দুজনের মাঝখানে এসে দাঁড়ায়। এক সাধারণ শিক্ষিকার ভিতর জেগে উঠেছে এক অসমাপ্ত অতৃপ্ত আত্মার হিংসার বিষ নিঃশ্বাস। তনুর চোখে এখন শুধুই প্রতিশোধ আর অজানা হিংস্র ইতিহাস বর্তমান। আস্তে আস্তে চোখ খোলো, একদম আস্তে আস্তে। অচৈতন্য তনু ডাক্তারবাবুর কথা ম্লানভাবে শুনতে পেয়ে সে অর্ধেক ঘুমন্ত অবস্থায় চোখ চাইল। এরপর যা ঘটল তার জন্য রাজ এবং রাজের বন্ধুরা কখনোই এই ঘটনা দেখার জন্য প্রস্তুত ছিল না। তনু উত্তেজিতভাবে কর্কশ ও ফ্যাসফ্যাসে স্বরে দাঁত কিরমির করে বলল,
তোরা আসবি, আমি জানতাম। এবার তোদের মরণ নিশ্চিত রে, একদম ফিনিশ হয়ে যাবি তোরা। এই বলে তীক্ষ্ণ স্বরে বিদ্রুপ করে হাসতে হাসতে ধীরে ধীরে তনু আবার নিস্তেজ হয়ে গেল। রাজের বন্ধুদের মধ্যে আনন্দ ছাড়া বাকিরা এতে কোনো রকমের বিশেষ প্রতিক্রিয়া দিল না। আনন্দ কিছু একটা ভেবে একটা লম্বা দীর্ঘশ্বাস ছেলে বলল, স্ট্রেঞ্জ, এই আচরণ কিভাবে একইভাবে আমাদের সামনে এলো? সে তো আনন্দের মুখের কথা শেষ হতে না হতেই রণবীর ফিসফিস করে আনন্দকে দাঁত চিপে বলল, আরে অবল তবল কি বকছিস? ওসব কিছুই হয় না, আর ভবিষ্যতেও এরকম কিছুই ঘটবে না, বুঝেছো পটল চাঁদ? অতএব চুপ থাকো, একদম চুপ। রণবীর অতীতের রহস্য যাতে প্রকাশিত না হয় সেই জন্য আনন্দের কথাকে এই বলে চাপা দিয়ে দেয়। এরপর ডাক্তারবাবু তাদের পরামর্শ দেন। একজন সাইকিয়াট্রিস্টের কাছে তনুকে দেখানোর জন্য, কারণ কোনো কিছু দেখে তনু ভীষণভাবে শক পেয়ে এরকম আচরণ করতে থাকছে প্রতিদিন। পরিস্থিতি হাতের নাগালে থাকাকালীন সুব্যবস্থা করাটা অতি প্রয়োজনীয়। আর হ্যাঁ, আমার অনুমানে পেশেন্ট প্রেগনেন্ট। কিছু প্রাথমিক ওষুধ দিচ্ছি, সময় খাইয়ে দেবেন এবং একটি ভালো গাইনো ডাক্তারকেও দেখিয়ে নেবেন, কেমন? ডাক্তারবাবু তনুকে ছুটি দেন সেদিন প্রায় বিকেল গড়িয়ে 5:30 নাগাদ। অচৈতন্য তনুকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় রাজ ও তার 2 বন্ধু, অর্থাৎ 5 বন্ধুর মধ্যে যেই 2 বন্ধু এসেছিল সেই মুহূর্তে। পাহাড়ি রাস্তায় সন্ধ্যা ঘনিয়ে এসছে, বাতাসে হালকা কুয়াশা, আর তাদের গাড়ি ক্রমাগত এগিয়ে যেতে যেতে প্রবেশ করল একটা ঘন জঙ্গলের মধ্যে। গাড়ির হেডলাইট কেবল সামনের অন্ধকারকে ভেদ করার ফলে কিছুটা পথ তারা দেখতে পাচ্ছে। রণবীর ড্রাইভ করছে আর তার পাশে বসে রয়েছে আনন্দ। গাড়ির মাঝের সিটে রাজ আর রাজের হবু স্ত্রী বসে। রাজের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে রয়েছে তনু। তনু হঠাৎ ম্লান স্বরে বলে উঠল, তোমার বন্ধুরা কেমন আছে আজকাল? তনুর আকস্মিক প্রশ্ন শুনে রাজ একটু থমকে ও চমকে গিয়ে উত্তর দিল, মানে বেশ ভালোই আছে। বিকাশ তো এখন বেঙ্গালুরুতে সুমিত একটা ইভেন্ট কোম্পানিতে কাজ করছে, তবে আমরা অনলাইন অথবা অফলাইনে প্রায় তো দেখা করি, তুমি তো জানোই। তনু ঠোঁটে একটুখানি রহস্যময় ম্লান হাসি খেলে গেল। রোহিত? সে তো এখন রিসর্ট চালাচ্ছে পাহাড়ে, খুব ব্যস্ত। কিন্তু এখন কেন হঠাৎ জিজ্ঞাসা করছো বলো তো? তনুর প্রশ্নের উত্তর দিতে দিতে রাজ একটু ভয়ের সাথে ঘাবড়ে যায়। তনু একটু রহস্যময় হাসি দিয়ে বলে, এমনি কেমন যেন নামগুলো চেনা চেনা লাগছে। তনুর খামখেয়ালি স্বভাব অনুভব করে একটু ভরসা পেয়ে রাজ হেসে বলল, ওরা তো আমার কলেজের বন্ধু, বহুবার তো আমাদের আড্ডায় গিয়েছো ওরা। তুমি কি চেনো ওদেরকে? এবার তনু একটু ক্লান্তভাবে 2 চোখ বন্ধ করে দিল। হয়তো। হঠাৎ সে বলে উঠল, রাজ, আমি ওদের সবার মুখ মনে করতে পারছি। আর আর অদ্ভুত কথা কি জানো, আমি তাদের ছায়া দেখেছি, কিন্তু কিন্তু আলোয় না, ঘুমের ঘোরে, ঘোর লাগা চোখে। যেন অতিপ্রাকৃতিক কোনো কিছু একটা দিন দিন তনুকে ক্রমশ গ্রাস করেই চলেছে। তনু নিজেই যেন নিজের কন্ট্রোলে থাকতে চাইলেও থাকতে পারছে না। রাজ তনুর এইরকম আচরণ দেখে এইবার পুরোপুরি চুপ হয়ে যায়। রাজ এবার কাঁপা কাঁপা স্বরে বলল, তনু, আমি তোমাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছি। এসব কি বলছো তুমি? তনু এবার রাজের দিকে না তাকিয়ে গাড়ির জানলার কাঁচের দিকে তাকিয়ে বলল, কারণ ওদের একজন আজ খুন হয়ে যাবে। হিমশীতল বাতাস বয়ে চলেছে। হাইওয়ে দিয়ে বিকাশ তার সদ্য কেনা নতুন 4 হুইলার চালিয়ে প্রচণ্ড স্পিডে নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে চলেছে। বেঙ্গালুরুর ব্যস্ত যানজটের মাঝে এই ছুটে চলা 4 হুইলার গাড়ির বিপরীত দিক থেকে প্রচণ্ড বেগে ছুটে আসা একটি ট্রাক ভীষণ জোরে ধাক্কা দেয় বিকাশের শখের 4 হুইলারে। কোনো এক অজানা ব্যক্তি বিকাশকে ভর্তি করে সেখানকার নিকটবর্তী সরকারি হাসপাতালে। রোড অ্যাক্সিডেন্টে হাতে চোট আসে বিকাশের। একটুর জন্য প্রাণে বেঁচে গেলেও অল্প পরিমাণ আঘাত আসে তার স্মৃতিতে। হাসপাতালের রুমের বেডে সে একা শুয়ে রয়েছে। এখন শুয়ে থাকতে থাকতে বোরিং হয়ে ঘুমিয়ে গিয়েছিল সে। একটা নার্স থাকলেও
তিনিও সেদিন হাফ ডেতে ছুটি নিয়েছিলেন তার ব্যক্তিগত কারণে। তাই সে নার্সের বদলে অন্য একজন নার্সের ডিউটি পড়ে হসপিটালের বিকাশের সেই রুমে। মধ্যরাতে টুপটুপ করে মৃদু জল পড়ার শব্দে বিকাশের ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। ঘুম চোখে চারিদিকে চেয়ে সে দেখতে পেল সে একটা ঘন অন্ধকারাচ্ছন্ন গভীর জঙ্গলের মাঝে একটা স্ট্রেচারের ওপর হয়ে শুয়ে রয়েছে। বিকাশ আরও একটি জিনিস লক্ষ্য করল, ঠিক গভীর জঙ্গল সেটাকে বলা চলে না, বরং হাসপাতালের সেই রুমটিকে কোন এক অজানা অতিপ্রাকৃতিক শক্তি হঠাৎ করেই কোনো অজানা আগাছা ও গাছগাছালির দ্বারা গ্রাস করে নিয়েছে। বিকাশ আস্তে আস্তে বেড ছেড়ে উঠে দাঁড়িয়ে সেই জলের শব্দকে অনুসরণ করতে করতে হসপিটালের বাথরুমের দিকে এগিয়ে যেতে লাগলো। কয়েক পা এগিয়ে গিয়ে তার চোখে পড়ল অর্ধেক দরজা খোলা বাথরুমটা। বিকাশ দরজার বাইরে থেকে নক করে ভূত কণ্ঠে ডাক দিয়ে বলল, কেউ আছেন? সে দেখল ভেতর থেকেই জল পড়ার শব্দ আসছে, কিন্তু সে কারো উপস্থিতি অনুভব করলেও কাউকে দেখতে পায় না। বিকাশ আর তার কৌতূহলী মন নিজের কাছে কৌতূহলটা চেপে রাখতে পারল না। দেখার জন্য সেই ফাঁকা বাথরুমের উদ্দেশ্যে আবার বলে উঠল, কে আছে? কে ওখানে? বিকাশ ধীরে ধীরে এগিয়ে গেল সেই জল পড়ার শব্দকে অনুসরণ করে বাথরুমের ভেতরে। সে দেখতে পেল সেই বাথরুমে কেউ নেই, কিন্তু কোনো এক খুব চেনা একটা হাসি এবং কান্নার মিশ্রণে সৃষ্টি এক নারীর করুণ কণ্ঠস্বর। কিন্তু সে মিশকালো অন্ধকারের মাঝে দেখার চেষ্টা করে বাথরুমের ভেতরের চারিদিক। হঠাৎ করেই তার চোখ পড়ে বাথরুমের আয়নায়। সে দেখে তার ঠিক পেছনে, অর্থাৎ ঝাপসা আয়নার অপোজিট পজিশনে দাঁড়িয়ে রয়েছে একটি যুবতী মেয়ে। মেয়েটির চুল ভেজা, চোখ রক্তবর্ণ, মুখের একদিক ঝলসানো, আর একদিকে বিদঘুটে শয়তানি হাসির রেশ। আকস্মিকভাবে হঠাৎ করে এই ভয়ানক দৃশ্য দেখে বিকাশ চিৎকার করতে চায়, কিন্তু তার গলার শব্দ আটকে যায় এবং ধপ করে মাটিতে পড়ে যায় বিকাশ। রাজ, রণবীর আর আনন্দ তিনজনে সকালবেলায় তাদের ফ্ল্যাটের ব্যালকনিতে বসে কফি খাচ্ছিল। হাসি ঠাট্টা সবই হচ্ছিল, কিন্তু তার মাঝে রাজ ইমোশন হয়ে হঠাৎ করে রণবীর আর আনন্দকে বলল, তোরা তো ফোনে শুনেছিস কিছুটা, তবু আবারও বলছি, এটাই যে জানিস তো ভাই, কিছুদিন যাবৎ তনুর আচরণ কেমন যেন একটা অস্বাভাবিক হয়ে যাচ্ছে। তোরাই তো দেখলি কালকে রাতে তনুর কিরম একটা অস্বাভাবিক আচরণ করছিল। আনন্দ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বেচারা। রণবীর আজকে সান্ত্বনা দিতে দিতে রাজের পিঠ চাপড়ে বলল, আরে ওসব কিছুই নয়, এই সময়ে এরকম ভুলভাল সব মেয়েই বকে থাকে। এমন সময় রাজের ফোনে একটা আনন নাম্বার থেকে বারবার ফোন আসে। রাজ তার স্ত্রীর কথা চিন্তা করতে করতে 4-5 বার রিং হওয়ার পর ফোনের সাউন্ড স্পিকারটা অন করে দিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো, হ্যাঁ কে? হ্যালো স্যার, হ্যাঁ আপনাকে ফোন করলাম কারণ হলো বিকাশের মোবাইলের কল লিস্টে আপনার নম্বরটাই প্রথমে ছিল। আমি বেঙ্গালুরুর হসপিটাল থেকে বলছি। আসলে গতকাল রাতে আপনার বন্ধু বিকাশের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। তার শরীর রক্তশূন্য অবস্থায় হসপিটালের ওয়াশরুমে পাওয়া গেছে। আর হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্টে তার শরীরের শিরা উপশিরার মধ্যে জল আর কাদা মেশানো এক প্রকার পদার্থ পাওয়া গেছে। এটি শোনার পর বিকাশ, রণবীর আর আনন্দ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ফোনটা রাজের হাত থেকে তার অজান্তেই মাটিতে পড়ে গেল। ইতিমধ্যেই তনু ঘুম থেকে উঠে আলসি ভাঙতে ভাঙতে বেডরুম থেকে ব্যালকনিতে এসে হাই তুলতে তুলতে বলল, কি সব চুপচাপ কেন? গুরুতর কিছু হয়েছে নাকি? আমি বলেছিলাম না একজন টপকে যাবে। রণবীর রাগে গসগস করতে করতে বলল, বন্ধুর হবু স্ত্রী বলে ভেবো না যে পার পেয়ে যাবে, তোমাকেও দেখে নেব। দাঁড়া, সময় আসুক, মজা দেখাচ্ছি। রাজ বলল, আরে দূর, নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়া করিস না তো, প্লিজ প্লিজ চুপ কর। একেই দুঃসংবাদ পেলাম, এরপর আর ঝগড়া করিস না। আমার ভালো লাগছে না কিছু, আমাদের সকলের এখন ঘোর বিপদ। এরপর রাজের কথা শুনে তনু
বাচ্চাদের মতো আচরণ করে বলতে লাগলো, একে একে সবাই মরবে। কি মজা, কি মজা! রাজ খায় ব্যাং ভাজা। এরপর রাজ আগের ডাক্তারবাবুর কথার যুক্তির বিশ্লেষণ অনুযায়ী গাইন ও লেডি ডাক্তারের কাছে নিয়ে যায় তনুকে। রাজ তনুর অতীত ও বর্তমান অবস্থার বিবরণ দেয় লেডি ডাক্তারকে। লেডি ডাক্তারবাবু সবকিছু শুনে তনুর শরীরের কিছু টেস্ট করিয়ে টেস্টের রিপোর্ট দেখে বিস্ময়ের সাথে বলল, মিস্টার রাজ, ডাক্তারি পরিষেবা অনুযায়ী 10 বছরের যে অভিজ্ঞতা অর্জন করেছি, এই সময়ের মধ্যে আমি এইরকম অভিজ্ঞতা আপনার হবু স্ত্রীর মধ্যে দেখে প্রচণ্ড চিন্তায় রয়েছি। কারণ লেডি ডাক্তারের এই ইতস্তত বোধ মিশ্রিত কথা শুনে রাজ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, এমন কি দেখলেন ম্যাডাম? আমার তনুর কি হয়েছে? ও ও ও ও বাঁচবে তো? রাজ তনুর আচরণ দেখে অনেক কিছুই উপলব্ধি করেছিল। সে বুঝতে পেরেছিল তনুর এই আচরণ খুব একটা স্বাভাবিক নয়। রাজের প্রশ্নের পরিপ্রেক্ষিতে লেডি ডাক্তার বললেন, আমি দুঃখিত, আপনার হবু স্ত্রী কোনো মতেই প্রেগনেন্ট নন। তবে আমি একজন ডাক্তার হয়ে বলছি, তনুর সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যাতে করে কোনো একটা অশুভ আত্মার প্রভাব তনুর ওপর পড়েছে, আর সেটা আমি অনুভব করতে পারছি। আর এরকম আবুল তাবুল বকে বলে যেটা আপনি ভাবছেন যে ওর মানসিক সমস্যা, সেটা একটা অতৃপ্ত আত্মার কারণে হচ্ছে। একটা অতৃপ্ত আত্মার কন্ট্রোলে রয়েছে আপনার হবু স্ত্রী। আর হ্যাঁ, যদিও আমাদের ডাক্তারি লাইনে এসব বিশ্বাস করতে নেই, তবুও এটা আমি মানতে বাধ্য হচ্ছি যে আপনার হবু স্ত্রীর আচরণ দেখে আমার মনে হচ্ছে না যে উনি প্রেগনেন্ট, কারণ ওনার গর্ভে কোনো ভ্রূণ নেই। বরং পরীক্ষার রেজাল্ট বলছে সেখানে কোনো একটা বাইরের অতি প্রাকৃতিক পদার্থ বাসা বেঁধেছে। আপনি এক কাজ করুন, আপনি এনার সাথে যোগাযোগ করুন। ইনি হয়তো আপনার তনুর সমস্যার সমাধান করতে পারবেন। গাইন ও লেডি ডাক্তার একজন ত্রিকাল স্রষ্টা তান্ত্রিকের শরণাপন্ন হতে বললেন এবং ঠিকানা দিলেন। এরপর রাজ সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা হলো তনুকে নিয়ে। অন্যদিকে সুমিত তার ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ শেষ করে রাস্তা দিয়ে বুলেট বাইক নিয়ে নির্জন রাস্তার মধ্যে দিয়ে প্রায় রাত 1টা নাগাদ নিজের বাড়ির উদ্দেশ্যে চলেছে। রাস্তার চারিদিকে ঝিঁঝি পোকার শব্দ শুনতে পাচ্ছে সে। তাই বোরিং হবার চেয়ে তার মনে হলো নিত্যসঙ্গী পিঠে ব্যাগ থেকে ব্লুটুথ হেডফোনটা বার করে গান শুনতে শুনতে যাবে। অগত্যা যেমন কথা তেমন কাজ। ধুর, এত ঝিঝি পোকার মাঝে না থেকে বাইক চালাতে চালাতে রিল্যাক্সের সাথে গান শুনতে শুনতে বাইক চালাই। করে আমার পিঠের ব্যাগটা কোথায় গেল? এই তো, ব্যাগের চেনটা আবার ওপেন করি। এই তো আমার প্রিয় ব্লুটুথ হেডফোন। যত এবার গান শোনো তো দেখি। সে ব্যাগ থেকে হেডফোনটা বার করে গান শুনতে শুনতে বাইক চালাতে চালাতে রওনা দেয়। কিছুক্ষণ গান শুনতে শুনতে সে অনুভব করে তার হেডফোনে কোনো গান শোনা যাচ্ছে না, বরং একটা মেয়ে ফ্যাস ফ্যাসে কণ্ঠে বলছে, কে রে, খুব তো গান শুনতে শুনতে বাইক নিয়ে চলেছিস। কি ভাবছিস মূর্খট? সব কিছুই শেষ হয়ে গেছে, তাই তোরা সকলে ভালোভাবে জীবন উপভোগ করবি, কিন্তু সেটা তো আমি হতেই দেব না। সুমিত কিছুক্ষণের জন্য অবাক হয়ে গাড়ি নিয়ে যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়ল। কান থেকে ব্লুটুথ হেডফোনটা খুলে রাস্তার দুই ধারে জঙ্গলের মধ্যে নিজের চারিপাশে ভালো করে বাইকের আলোয় দেখল, কিন্তু না, কেউ কোথাও নেই। সব নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে গেছে। সুমিত ভালোভাবে লক্ষ্য করল ইতিমধ্যেই আর ঝিঁঝি পোকাগুলো একদমই আর ডাকছে না। সুমিত এরপর আবার একইভাবে কানে ব্লুটুথ হেডফোনটা দিয়ে গান শোনার জন্য স্মার্টফোনে থাকা একটা গান চালিয়ে দিতে যায়, কিন্তু কোনোভাবেই গানটা প্লে হয় না। এমন সময় আবার সেই সুপরিচিত একই কণ্ঠস্বর সে শুনতে পেয়ে আতঙ্কে আঁতকে উঠে সে বলল, কে কে?
কি ভাবছিস কেন তোকে এরকম ভাবে ডাকছি? কি ভেবেছিলিস তোরা আমাকে ভোগ করে সকলেই নিস্তার পেয়ে যাবে? মনে পড়ে সেই রাতের কথা? মনে পড়ে? কেউ বাঁচবি না তোরা, কেউই নয়। নে মর তুই। অদৃশ্য কয়েকটা হাতের নখ এসে সজোরে ঝাপটা দিল সুমিতকে। সেই ঝাপটায় সুমিতের শরীর তার বাইক থেকে ছিটকে পড়ে গেল। এরপর সুমিত অনুভব করলো ক্রমশ তার শরীরকে জঙ্গলের লতা গাছগুলো আষ্টে পৃষ্ঠে গ্রাস করে চলেছে। একই সাথে গলার শিরার ওপর কোনো এক অদৃশ্য দাঁতের স্পর্শ সে অনুভব করল। সুমিত একটা গোঙানির আওয়াজের সাথে যন্ত্রণায় ছটফট করতে করতে একটা সময় আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ল। সকালে ফ্ল্যাটের ব্যালকনিতে বসে চা খাচ্ছিল আনন্দ, রণবীর আর রাজ। তনু ভিতরের ঘরে রেস্ট নিচ্ছিল। আনন্দ চা খেতে খেতে টেবিলে রাখা নিত্যদিনের খবরের কাগজটা বাম হাতে নিয়ে পড়ছিল। গুনগুন করে পড়তে পড়তে আনন্দর খবরের কাগজের একটা খবরের দিকে চোখটা আটকে গেল। সেরেছে আবার একটা মৃত্যু সংবাদ। আনন্দর মুখে এই রকম অস্বাভাবিক কথা শুনে রাজ আর রণবীর থমকে গিয়ে চমকে আতঙ্কিত হয়ে রণবীর আর রাজ বলল, কি মৃত্যু? কিন্তু কার? আরে এত ঘাবড়ে যাবার কি আছে, বুঝতে পারলাম না। রণবীর আর রাজের প্রশ্নের উত্তরে ভয়ে সিটিয়ে গিয়ে আনন্দ বলল, আরে আমাদের বন্ধু সুমিতকে কেউ লতা গাছ দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রক্ত শুষে ছিপে করে এই আদিম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হাইওয়ের উপর মেরে ফেলে রেখে গেছে। খবরের কাগজে তাই লেখা রয়েছে। আনন্দের কথা শুনে রণবীর বলল, প্রথমে বিকাশ, তারপর রণবীর পরস্পর মৃত বন্ধুদের নাম ধরে বলতে যাবে এমন সময় তার ফোনের রিংটা হঠাৎ করে বেজে উঠল। রণবীর দেখল তার ফোনের ট্রু কলারে ভেসে উঠল রোহিতের স্ত্রীর নাম্বার। রণবীর ফোনটা রিসিভ করলো এবং ফোনের অন্য প্রান্তে থাকা রোহিতের স্ত্রীর বেদনায় ভরা স্বামী হারা কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, রণবীর তো বলছেন? আমি আমি রোহিতের স্ত্রী কথা বলছি। হ্যাঁ বলুন। ও দাদা গো, রোহিতকে গতকাল কেউ মার্ডার করে দিয়েছে। আমাদের বাগানের ওই লতা গাছের নিচে লতা পাতা জড়ানো অবস্থায় পাওয়া গেছে ওকে। পুরো রক্ত শূন্য অবস্থা ছিল দাদা। এবার আমি কি করবো বলতে পারেন দাদা? এই বলে রোহিতের স্ত্রী হাউমাউ করে কাঁদতে থাকলো। রণবীর, রাজ আর আনন্দ পরস্পর তাদের তিনজন বন্ধু, প্রথমে বিকাশ, তারপর সুমিত এবং এখন রোহিতের মৃত্যু সংবাদ শুনে মর্মাহত হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সবকিছুই নিস্তব্ধতা ঢেকে গেল এবং কিছুক্ষণের ব্যবধানে রণবীর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে নিজেকে চড় মারতে মারতে রাগে বলল, ও মাই গড, শিট। এতটাই আমি এবং আমরা সেদিন জঘন্যতম কাজ করলাম যাতে আমাদের বন্ধুদেরকে তার মাসুল দিতে হচ্ছে আজ। ও শিট। রণবীরের আচরণ দেখে আনন্দ বলল, আচ্ছা, এর কি কোনো প্রতিকার নেই? না হলে তো আমাদেরকেও শেষ করে দেবে সে। তনু। রাজের তখন লেডি ডাক্তারের দেওয়া ত্রিকাল স্রষ্টা তান্ত্রিকের কথা মনে পড়ে গেল এবং রাজ চিন্তিতভাবে বলল, আছে, প্রতিকার রয়েছে এটা। চল আমার সাথে, তবে অবশ্যই তনুকে নিয়ে যেতে হবে সেই জায়গায়। রাজ, রণবীর আর আনন্দ তনুকে নিয়ে সেই ত্রিকালদর্শীর উদ্দেশ্যে রওনা হবার জন্য তনুর ঘরে তনুকে রাজ আর আনন্দ নিয়ে আসতে গেল। তারা দুজনে তনুর ঘরে ঘুমন্ত তনুকে ঘরের বাইরে ডাকতে ডাকতে বলল, আরে ও তনু, ঘুম থেকে উঠে পড়ো। আজকে তোমাকে নিয়ে একটা সুন্দর জায়গায় সকলে মিলে একসাথে বেরোবো। চলো চলো চলো, তাড়াতাড়ি উঠে পড়ো ঘুম থেকে। তনু, তনু, আরে ওই তনু, ঘুম থেকে উঠে পড়ো। আজকে তোমাকে নিয়ে একটা সুন্দর জায়গায় সকলে মিলে একসাথে বেরোতে যাব। চলো চলো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো।
ঘরে ঢুকে যা দেখল তাতে রাজ আর আনন্দ দুজনেই হতভম্ব হয়ে হাঁ করে তাকিয়ে রইল। তারা দেখতে পেল তনু শূন্যে উঠছে এবং তাদের দিকে খিলখিল করে হাসতে হাসতে বলছে, এত বেড়াতে যাবার তাড়া কিসের? এত তাড়াতাড়ি তো যাবই না আমি। এখন তো আমার খুব খিদে পেয়েছে, খিদে, রক্তের খিদে। ওই যে আনন্দ দাঁড়িয়ে রয়েছে, ওর রক্তই এখন খাবো। এই বলে তনুর হাতটা হঠাৎ করে লম্বা হয়ে গেল এবং চোখের পলকে আনন্দকে খপ করে এক হাতে ধরে তার মুন্ডুটা ধর থেকে আলাদা করে ছিঁড়ে ফেলে। রক্তের পিপাসা মেটাতে থাকলো সে। এই সমস্ত অতিপ্রাকৃতিক ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর দৃশ্য দেখে রাজ বাকরুদ্ধ হয়ে গেল। রাজ কোনো রকমের সেখান থেকে প্রাণের দায়ে ছুটতে ছুটতে ফ্ল্যাটের বাইরে এলো এবং যেখানে রণবীর গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল ভয়ানক আতঙ্কিত হয়ে গলায় ঢোক গিলতে গিলতে রাজ বলল, রণবীর, রণবীর, তাড়াতাড়ি গাড়ির দরজা খোল, তাড়াতাড়ি যেতে হবে আমাদের ওই ত্রিকাল তান্ত্রিকের কাছে। কেন রে, এরকম অস্বাভাবিকভাবে বলছিস কেন? কিছু হয়েছে? বলছি যত তাড়াতাড়ি সম্ভব ওই তান্ত্রিক বাবার কাছে চল 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 তাড়াতাড়ি চল, নাহলে আমাদের 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 আর নিস্তার নেই। আরে আনন্দকেও প্রাণে মেরে ফেলেছে ওই অশরীরী। রাজের কথা শুনে রণবীরের আর পুরোটা বুঝতে বাকি রইল না। রাজকে গাড়িতে তুলে রণবীর দ্রুত গাড়ি চালাতে শুরু করল। বেলা গড়িয়ে সন্ধে নেমে এলো। রাজের মরণ ভয় এখনো কেটে যায়নি, কারণ সে ভালোভাবেই বুঝতে পেরে গিয়েছিল শুধুমাত্র তারাই দুজন বেঁচে রয়েছে। যদি তারা সঠিক সময়ে ত্রিকালতান্ত্রিক বাবার কাছে যেতে না পারে তাহলে তাদের মৃত্যু অনিবার্য। আরো জোরে গাড়ি চালা রণবীর, আরো জোরে, নইলে ও তোকে মারবে, সাথে আমাকেও মারবে। রাজের কথা শেষ হতে না হতে রণবীরের চোখ গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে গাড়ির ব্যাগ আয়নায় চোখে পড়ে যায়। সে দেখতে পায় তাদের গাড়ির পিছনের সিটে বসে রয়েছে তনুরূপী সেই অশরীরী। এই দৃশ্য দেখে রণবীর গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল এবং সেই অত্যধিক স্পিডে গাড়ি চলার কারণে গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়ে সজোরে একটা বটগাছে ধাক্কা মারল রণবীর। প্রায় আধা ঘন্টা পর রাত প্রায় 11:30 হবে। সে আস্তে আস্তে চোখ খুলল। এরপর সে এই মর্মান্তিক দৃশ্য দেখবে তা কল্পনাতেও ভাবতে পারেনি। রাজ দেখল অশরীরীটা কোনো রকমের স্পর্শ ছাড়াই রণবীরকে শূন্যে তুলে রেখে দিয়েছে তার দুই হাতের আঙুলের ইশারায়। রণবীর কোনো রকমের নড়াচড়া করতে পারছে না। শুধুমাত্র একটা গোঙানির শব্দ ছাড়া সে স্পষ্টভাবে মুখ দিয়েও কোনো রকমের কথা বলতে পারছে না। রাজ লক্ষ্য করল অশরীরীটা ক্রমশ রণবীরকে নিজের কাছের দিকে টেনে নিয়ে চলেছে। সে এটাও লক্ষ্য করল যে রণবীর কিছু একটা বলতে চাইছে রাজকে। কোনো রকমে অতি কষ্টে রণবীর বলল, রাজ তুই পালা, আমার যা হোক হবে, তুই পিশাচের হাত থেকে পালা, না হলে তুইও রেহাই পাবি না। অশরীরীটা রণবীরের শরীরের পা থেকে মাথা অবধি দুই হাতের ধারালো নখ দিয়ে শরীরের মাঝ বরাবর ছিঁড়ে ফেলে রক্ত খেতে লাগলো। রাজ এই পৈশাচিক দৃশ্য দেখে প্রাণপণে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড় দিল। প্রায় 1.5 ঘন্টা পরেও ছুটে চলেছে রাজ। তার একটাই উদ্দেশ্য, যে করে হোক তাকে বেঁচে থাকতে হবে এই রাতটা। তারপর ভোরের আলো ফুটলেই তাকে কোনো অশরীরী মেরে ফেলতে পারবে না। ঘন অন্ধকার জঙ্গলের মধ্যে সে ছুটে চলেছে অবিরাম। ছুটতে ছুটতে সে একটা জায়গায় কয়েকটা কুঠির দেখতে পেল। সেই কুঠিরগুলো থেকে তীব্র আলো বেরিয়ে সে কুঠিরের চারিদিকে আলোকিত করে রেখেছে। রাজ আস্তে আস্তে সেই কুঠিরগুলোর কাছাকাছি গিয়ে শুনতে পেল একজন দুজন অস্পষ্ট নারী কণ্ঠ আর একজন সিদ্ধ পুরুষের মন্ত্র উচ্চারণের গম্ভীর কণ্ঠস্বর। রাজ সেই কথোপকথন কারা এবং কাদের মধ্যে হচ্ছে সেটা আরো স্পষ্টভাবে বোঝবার জন্য কান পাতল সেই কুঠিরের দেওয়ালের বাইরে থেকে। তারপর সে যা শুনল সে কল্পনাও করতে পারেনি। হে সিদ্ধ পুরুষ, আপনাকে শতকোটি প্রণাম। ত্রিকালতান্ত্রিক একজন মাঝ বয়সের সুপুরুষ, চোখ দুটো অসম্ভব তীক্ষ্ণ ও শান্ত, দীর্ঘ জটাযুক্ত লম্বা কেশ,
পরনে লাল বসন, হাতে ত্রিশূল আর গলায় লাল জবা ফুল আর রুদ্রাক্ষের মালা। সংসারের কল্যাণের জন্য তিনি সর্বক্ষণ ধ্যানে মগ্ন থাকেন। তার একটাই উদ্দেশ্য, সত্যকে স্বীকার করা ও করানো। দীর্ঘজীবী হ মা, মা মঙ্গলচণ্ডী তোর মঙ্গল করণ। বল মা, কি চায় তোর? ত্রিকালতান্ত্রিক তনুকে দেখে বুঝতে পারলেন তনু শুধুমাত্র একা আসেনি সেখানে এসেছিল তনুর শরীর ব্যবহার করে একটা অতৃপ্ত আত্মা, যে আত্মার খুবই দুঃখজনকভাবে মৃত্যু হয়েছিল কোনো এক নৃশংস অজানা এক কারণে। বাবা, বাবা সঠিক বিচার চাই, বাবা সঠিক বিচার। এই হতভাগী আত্মার সঠিক বিচার চাই। ত্রিকালতান্ত্রিক হলেন একজন অন্তর্যামী। তনুর জীবনে প্রতি মুহূর্তে ঠিক কি ঘটে চলেছে সেই সমস্ত সবকিছুই উপলব্ধি করেছিলেন তিনি। এছাড়াও যে কোনো মানুষেরই তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ পড়তে পারেন। তনু তান্ত্রিকের কাছে তার জীবনের অতি প্রাকৃতিক ঘটনার সমস্ত কিছুই বলতে যাবে এমন সময় কুঠিরের বাইরে থাকা রাজের উপস্থিতি লক্ষ্য করেন ত্রিকালতান্ত্রিক ও তনুর শরীরকে অবলম্বন করে থাকা অতৃপ্ত আত্মা। এমন অবস্থায় ত্রিকালতান্ত্রিক এক ধমক দিয়ে রাজকে সামনে আসতে বলে, এ হতভাগা, সামনে আয়। সামনে এসে যা বলার বলবি। আয় বলছি। ওরকম হাড়ি পেতে কোনো লাভ নেই বাচ্চা। রাজ আস্তে আস্তে আশ্রমের কুঠিরের বাইরে থেকে ত্রিকালতান্ত্রিকের সামনে ভিজে বিড়ালের মতো এসে ভক্তির সাথে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলল, হে সিদ্ধ পুরুষ, আপনাকে সহস্র কোটি প্রণাম। অপরাধ নেবেন না, আমি এমনিতেই মানসিক ও শারীরিকভাবে খুবই ক্লান্ত। এক দুষ্ট আত্মার দ্বারা আমার বন্ধুরা একে একে আজ মৃত্যুবরণ করেছে। আর আরো কিছু বলতে যাবে এমন সময় রাগে ও ঘৃণায় তনু আর তনুর শরীরকে অবলম্বন করে থাকা অতৃপ্ত আত্মা বলল, আর তোমার বন্ধুরা বুঝি ধোয়া তুলসী পাতা? আমার শরীরকে মাধ্যম করে যে অতৃপ্ত আত্মা আজকে তোমার বন্ধুদের জীবন কেড়ে নিয়েছে, তার জীবনের কি কোনো দাম ছিল না? ত্রিকালতান্ত্রিক তখন তনুর রাগ আর রাজের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে শুরু করেছে। তিনি লক্ষ্য করলেন এটাই যে রাজ কিছু একটা লুকিয়ে চলেছে প্রথম থেকেই। তাই তার বন্ধুদের ইতিমধ্যেই অকালে প্রাণ হারাতে হয়েছে। তাদের এইরূপ বিস্ময়কর প্রতিক্রিয়া দেখে ত্রিকালতান্ত্রিক শান্তভাবে বললেন, আমি যা বুঝলাম তাতে সঠিক আর বেঠিকের উত্তর দেবে একমাত্র আমার জগৎ জননী মা মঙ্গলচণ্ডীর সৃষ্টি করা যজ্ঞের পবিত্র অগ্নি। এই বলে ত্রিকালতান্ত্রিক কিছু সর্ষে, জব, ঘি, পবিত্র গঙ্গা জল আর কিছু জবা ফুল সামনে থাকা যজ্ঞের অগ্নিকে সমর্পণ করে গম্ভীর স্বরে চণ্ডী মন্ত্র জপ করতে থাকেন। এবং কিছু সময়ের মধ্যে সে পবিত্র অগ্নিতে যা ভেসে উঠল তা হলো ঠিক এই রকম ঘটনা। যজ্ঞের পবিত্র আগুনে ভেসে ওঠে এক অভিশপ্ত গভীর রাতের ঘটনা। এই অতীতের ঘটনায় দেখা যায় কয়েকটি ছেলে তাদের একমাত্র বন্ধুর বিয়ে দিয়ে বন্ধুকে সাহায্য করে সদ্যজাত নববধূকে নিয়ে পালিয়ে যেতে, কারণ তার বন্ধুর নববধূর বাড়ি থেকে তাদের বন্ধুর সাথে এই সম্পর্ক মেনে নেয়নি। ওই হিন্দিতে একটা প্রবাদ আছে না, বন্ধু মানে জিগরি দোস্ত, সেই ঘটনাই ঘটেছে এখানেই আর কি। রিয়া নামের একটি মেয়েকে প্রেম করে বিয়ে করে রাজ। রিয়ার বাড়িতে রিয়ার সাথে রাজের সম্পর্ক মেনে নেয়নি। এর ফলে রাজের বন্ধুদের পরামর্শে রাজ রাজি করায় রিয়াকে তার সাথে পালিয়ে বিয়ে করতে। রিয়া প্রথমে আপত্তি করলেও রাজের অন্তরের ভালোবাসার মায়ায় না করতে পারে না রিয়া। দেখো রিয়া, আমি তোমাকে ভালোবাসি, খুব 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 খেয়াল রাখবো তোমার। প্রমিস, তোমার প্রমিস। রিয়া সংকোচ বোধ করে বলল, সে তো বুঝলাম আমার খেয়াল রাখবে, কিন্তু রিয়া যে প্রেগনেন্ট এই সত্যিটা বলতে প্রথমে সংকোচ বোধ করলেও তারপর দীর্ঘশ্বাস পেলে রাজকে রিয়া বলল, আমি যে তোমার বাচ্চার মা হতে চলেছি, তুমি যে বাবা হতে চলেছ, সেই বাচ্চার খেয়াল রাখবে তো? রাজ এই সংবাদ শুনে কিছুটা মর্মাহত হলো, কিন্তু তার পরক্ষণেই সে রিয়াকে কিছু বুঝতে না দিয়ে খুশি হয়ে বলল, আরে শোনো, তুমি আমাকে সন্দেহ করছো শুধুই। আমি খুবই খুশি এবং অবশ্যই আমাদের বাচ্চার আর তোমার খেয়াল রাখবো, প্রমিস করলাম। রিয়া ভরসা পেয়ে চোখের জল মুছে খুশি হয়ে বলল, ঠিক আছে, কোথায় এবং কখন দেখা করবে বলো, তুমি যা বলবে আমি তাই মেনে নেব। এরপর রাজের কথা অনুযায়ী রিয়া রাজের সাথে পালিয়ে বিয়ে করল। বিয়ের জন্য রাজের বন্ধুদের পরামর্শে রাজ তার হবু স্ত্রীকে নিয়ে সোমসারা জঙ্গলের পাশাপাশি একটা রিসোর্টে নিয়ে যায়। রাজ আর তার 5 বন্ধু সেদিন রাতে অন্য একটি রুম নেয়।
এবং রিয়াকে একটি স্পেশাল রুমে রাখে। রাতের খাওয়া দাওয়া সেরে রিয়া তার রুমে বিশ্রাম নিতে যাবে। এমন সময় সে মনে মনে ভাবে, তাই তো আমি একটা জিনিস তো খেয়াল করিনি, এরা আমাকে এতটা দূরে, তাও আবার শুধুমাত্র আমাকে, আর অন্য কোনো মেয়েকে তো না, এখানে তো দেখতে পাচ্ছি না কাউকে আমি। হ্যাঁ, যদি ধরেই নিই বিয়ে আমাদের আগামীকাল হবে, কিন্তু তবুও রাত ছাড়া আর 5টা বন্ধুর বান্ধবী কোথায়? রাজের মুখে তো তার 5 জন বন্ধুর বান্ধবী আছে শুনেছিলাম। তাহলে কি আমি ভুল শুনেছি, নাকি রাজ মিথ্যে বলছে? রিয়ার মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘোরাঘুরি করতে থাকে। এমন সময় রিয়া নিজের রুম থেকে বেরিয়ে গিয়ে রাজ ও তার বন্ধুরা যেই ঘরে ভাড়া ছিল সেই ঘরে জানলার বাইরে গিয়ে কান পেতে যা শুনতে পায় তাতে তার পায়ের তলার মাটি সরে যায়। রিয়া অনুভব করে তার মাথায় যেন বজ্রাঘাত হয়েছে। কি বন্ধুগণ, কেমন দিলাম? আর একদম খাসা মাল আছে, পুরো সানি লিওনের মতো ফিগার মাইরি। উফ, খিদে ভালোই মেটাবো আজ। আরে আমাদের দারুটা নিয়ে আয় তো আনন্দ, দারু আর মাংস খায়, তারপরেই তো শরীরের জোশ আসবে, আচ্ছা করে স্টোক দিতে পারবো সবাই। রাজ পৈশাচিক হাসি দিয়ে দাঁত চিপে বলল, আমি খিদে মিটিয়ে পেট করেই দিয়েছি মাগিটার, আর আমার প্রয়োজন নেই। তোরা বরং আমাকে 5 জনে 1 লাখ টাকা করে দে, আমি ওকে তোদের হাতে ছেড়ে দিচ্ছি। সুমিত আর রোহিত কষা মাংস আর অফিসার চয়েস সার্ভ করছিল। সুমিত হঠাৎ করেই একটা ফোপানির শব্দ শুনতে পেল। সে টের পেল তাদের কথা কেউ যেন জানলার পাশে দাঁড়িয়ে শুনছে। রোহিত বলল, এই আনন্দ, দরজাটা খুলে দেখতো, কে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে? ও চোর হবে হয়তো। আরে ছাড় না, নে পেগ লাগা দেখি। কেউ দরজা খুলে দেখতে যাচ্ছে না দেখে বিকাশের তাড়াতাড়ি করে দরজা খোলার শব্দ পেয়ে রিয়া বুঝতে পারে পরিস্থিতি স্বাভাবিক নয়। সে কোথাও লুকোতে না পেরে তাড়াতাড়ি করে নিজের রুমে ছুটে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই জানলার পাশে রাখা টেবিলের ওপর কাঁচের ফুলদানিটা রিয়ার হাত লেগে পড়ে যায় এবং সেই কাঁচের টুকরো লেগে তার পায়ের বুড়ো আঙুলের থেকে রক্ত ঝরতে থাকে। এরপর বিকাশ দরজা খুলে বাইরে জানলার দিকে প্রথমে দেখে কেউ নেই। তারপর সে মেঝেতে দেখতে পায় কাঁচের ফুলদানির টুকরো পড়ে রয়েছে এবং একই সাথে কারোর পায়ের রক্তের ছাপ। এরপর বিকাশ রুমের ভেতরে এসে সকলের উদ্দেশ্যে বলল, বাকি মনে হয় ফুরুত হয়ে যাবে আজকে, বুঝলি? বাকিরা জানলার পাশ দাঁড়িয়ে সব কিছু শুনছিল মনে হয়। একটা পায়ের রক্তের ছাপ পাশের ঘরের দিকে গেছে দেখলাম। বিকাশের কথা শুনে রণবীর নেশাগ্রস্ত অবস্থায় বলল, ওই দেখি তো, চল তো সবাই মিলে পাশের ঘরে, এখনই লুটি। চ সবাই এক এক করে লুটি, চল। এই বলে প্রথমে রণবীর রিয়ার রুমের সামনে গিয়ে দরজায় জোরে জোরে আঘাত করতে থাকে আর তার নাম ধরে ডাকতে লাগলো। রিয়া সেই দরজার ধাক্কার শব্দ শুনে দরজার ওপর নিজস্ব সর্বোচ্চ শক্তি দিয়ে আগলে রাখলো যাতে দরজা ভেঙে রণবীর কোনো মতেই রুমে প্রবেশ করতে না পারে। কিন্তু ওই যে বলে না, চেষ্টা করে যাও, হতাশ হইও না। ঠিক সেইভাবেই বারবার ধরে রণবীর দরজার ওপর আঘাত করতে করতে একসময় দরজা খুলে যায়। রিয়া তখন বুঝতে পারল এই চিল শকুন হাইনাদের হাত থেকে কোনো মতেই তার আর নিস্তার নেই। তাই সে রুমের ভিতরের দরজার খিলটা হাতে তুলে নিয়ে আত্মরক্ষার জন্য রণবীরের দিকে তাক করে বিপদের সম্মুখীন হয়েও কিছুটা সাহস করে বলল, তোরা কি মনে করেছিস আমাকে ভোগ করে বিক্রি করে দিবি? না না না, সেটা তো হবেই না, সেটা তো হবেই না কখনো। আমি বেঁচে থাকতে তো নয়। এই বলে রিয়া রণবীরের দিকে দরজার পাশে থাকা খিলটা উঁচিয়ে মারতে যাবে। এমন সময় রণবীর তার হাতটা কায়দা করে ধরে হাত থেকে খিলটা ছাড়িয়ে নিয়ে বলল, গায়ে নেই জোর, আবার আমাকে কিল মারতে আসছিস? তোর আস্পর্ধা হলো কিভাবে? হ্যাঁ, মাগির মতোই থাক। এত সহজে তোকে আমরা মরতে দেবো কি করে ভাবলি? নিরুপায় রিয়া বুঝতে পারল তার আর পথ খোলা নেই নিজেকে বাঁচিয়ে রেখে রক্ষা করার। রিয়া একে একে তার দেহের কাপড় খুলতে লাগলো। কই রে সবাই, আয় দেশি সানি লিওনের ফটো তুলবি না? আয় আগে ফটোগুলো তুলে রাখ, কারণ আমরা তো আর বাসি জিনিস, মানে আমাদের এটো জিনিস তো আর কখনো জিইয়ে রাখি না। রণবীর ও তার বন্ধুরা সকলে মিলে একের পর এক তাদের স্মার্টফোনে ছবি তুলতে শুরু করলো।
আর রাজ সমস্ত কিছুই দেখে হাততালি দিতে দিতে বলল, আরে এই তো সবে খেলা শুরু হলো, কিন্তু খেলা শুরুর আগেই তো ফটো তোলবার কথা ছিল না, কিন্তু তার আগেই বহুত আচ্ছা বহুত আচ্ছা। রাজের এই জঘন্য মিথ্যাচার দেখে রিয়া কাঁদতে কাঁদতে আকুতির স্বরে বলল, রাজ, তুমি এত নিষ্ঠুর কি করে হলে? তুমি না আমাকে কথা দিয়েছিলে এই যে আমাদের বাচ্চার আমার তুমি খুব সুন্দরভাবে খেয়াল রাখবে। এটা নোংরা, ছি 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 ছি, তুমি মানুষ? রাজ গম্ভীর স্বরে বলল, আরে রাখতো তোর ইমোশন, তোর মতো কত মাগের ইমোশন সারা জঙ্গলে আনাচে কানাচে পুঁতে রাখা রয়েছে। আর আর এই যে দেখছিস আমার বন্ধুদের, আসলে আসলে তো এরা আমার বন্ধুই নয়, এরা হলো আমার বিজনেস পার্টনার। বিজনেস পার্টনার এরা আমার। রিয়া বুঝতে পারল তার আর কোনো উপায় নেই বেঁচে থাকার। এরা সকলেই যে রক্ষকের মুখোশ পড়া ভক্ষক রূপের রাক্ষস, তাই সে আর দেরি না করে কোনো রকম উপায়ে ছুটে বেরিয়ে যাবার বুদ্ধি আঁটল। রিয়া দেখল রাক্ষসগুলো রুমের মেন দরজা দখল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার অর্ধনগ্ন ছবি তোলায় ব্যস্ত রয়েছে, আর কে কার পর তাকে ভোগ করবে সেটা নিয়ে একে অপরকে বলছে। তাদের এই সামান্য অন্যমনস্কতাকে কাজে লাগিয়ে তাদেরকে গায়ের জোরে ঠেলে কোনো রকমে সরিয়ে দিয়ে প্রথমে রুমের দরজা, তারপর ফ্ল্যাটের মেইন গেটকে অতিক্রম করে সোমসারা জঙ্গলের এক প্রান্তে এসে হাজির হলো। রিয়া দেখলো তাকে এখানেই কোথাও একটা লুকিয়ে বসে থেকে রাতটা কাটিয়ে দিতে হবে। অগত্যা সে তাই করল। কিছু সময় গড়িয়ে গভীর রাতে পরিণত হয়েছে। চারিদিকে নিস্তব্ধতার মাঝে কয়েকটি পুরুষের কণ্ঠস্বর শুনতে পেল রিয়া। সে ভাবল কোনো মানুষের বসতি রয়েছে সেই জঙ্গলের মধ্যে। সে আস্তে আস্তে লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে এলো এবং যা দেখলো তাতে সে কল্পনাও করতে পারেনি। সে বুঝতে পারেনি যে রাজের বিজনেস পার্টনাররা তাকে এত সহজে খুঁজে পেয়ে যাবে। তোমরা এখানে? প্লিজ ছেড়ে দাও আমাকে, আমি হাত জোড় করছি, প্লিজ প্লিজ মুক্তি দাও আমাকে, প্লিজ প্লিজ মুক্তি দাও। এই বলে তাদের মধ্যে রণবীর বলল, না না, এত সহজে তো তোকে আমরা মুক্তি দেব না। আগে আমরা যেটা চেয়েছি সেটা আমাদের দিতেই হবে। রিয়া কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারলো তার আর নিজেকে রক্ষা করার শেষ রক্ষা মনে হয় আর হলো না। তার এই হতাশার মাঝেও মাথায় একটা চরম বুদ্ধি খেলে গেল। রিয়া তাদের হাত থেকে বাঁচতে মাটিতে পড়ে থাকা লাল কাপড় বিস্তৃত ধুলোবালি তাদের চোখ ছুঁড়ে মেরে প্রাণপণে দৌড় দিল। রণবীর, আনন্দ, সমিত, রোহিত আর বিকাশ চোখে ধুলো ঢুকে যাওয়াতে চোখ রগড়াতে লাগলো। গভীর রাতে চাঁদের ম্লান আলোয় সোমসারা জঙ্গলের গাছপালাগুলো যেন এক রহস্যময় দানবের মতো নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছে। শাল, মহুমা আর বাঁশবন মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়েছে, যেখানে রাতের নিশাচর প্রাণীদের শব্দর মাঝে কিছু দূর থেকে লালসায় পরিপূর্ণ কয়েকটি বিকৃত অট্টহাসের সাথে রণবীর, আনন্দ, সমিত, রোহিত আর বিকাশ অসহায় রিয়াকে ভোগ করার জন্য হাতছানি দিয়ে অবিরাম ডেকে চলেছে। এমন কণ্ঠস্বরগুলো ছাড়া আর অন্য কিছু শোনা না গেলে এইরূপ বিস্ময়কর পরিবেশের মাঝেই রিয়ার দ্রুত ছুটে চলার শব্দের সাথে কিছুটা ভয় মেশানো প্রাণ বাঁচাতে রিয়ার হৃৎপিণ্ডের ধুকপুকানির শব্দ সৃষ্টি হয়েছে। আবার কখনো শুকনো পাতার উপর, কখনো কর্দমাক্ত মাটির উপর দিয়ে ছুটে চলার শব্দ। রিয়া ছুটছে, সে অবিরাম ছুটে চলেছে নিজের প্রাণ বাঁচানোর তাগিদে। তার চোখে সে নিজেই এক চিলতে গভীর ভয়ের সাথে অসহায়তা গভীরভাবে অনুভব করছে। রাতের গভীর অন্ধকারে অবিরাম ছুটে চলার ফলে সে শ্বাসকষ্ট অনুভব করছে, পা অবশ হয়ে আসছে তার। কিন্তু সে জানে কোনো মতেই তার থামার উপায় নেই। ঘন জঙ্গলের সরু পথ ধরেছে, ছুটে চলেছে অবিরাম। সে বুঝতে পারছে যেন তার পিছন পিছন মৃত্যু তাকে তাড়া করে চলেছে গভীর রাতের প্রায় অর্ধেক সময় ধরে। হঠাৎ ধপ করে শব্দ হলো, কোনো কিছু পড়ে যাওয়ার মতো। গাছ থেকে একটা শুকনো ডাল ভেঙে রিয়ার পায়ের পাশে এসে পড়ল। রিয়া বুঝতে পারল তার হৃৎপিণ্ড দ্রুত ধকধক করছে। তার গলার কাছে যেন কি একটা আটকে আছে, পা কাঁপছে, কিন্তু কোনো মতেই সে থামতে পারছে না। কারণ সে জানে কিছুটা দূর থেকে যে সমস্ত কুৎসিত হাসির প্রতিধ্বনি তার
কানে ভেসে আসছে সেই সমস্ত হাসির মালিকরা একবার যদি তাকে স্পর্শ করতে পারে তাহলে তার মৃত্যু অনিবার্য হয়ে পড়বে। সে শুনতে পেল তার সুস্থ কান পেতে সুস্পষ্টভাবে ওই যে শোনা যাচ্ছে হিংস্র মানুষের দুষ্ট বিকৃত কণ্ঠস্বর ও লালসা মেশানো বিদঘুটে হাসির হাতছানি। কিছু দূর থেকে ভেসে আসা কণ্ঠস্বরদের মধ্যে দুটো বিদঘুটে কণ্ঠ হঠাৎ বলে উঠল, থামবি তোরে, কোথায় যাবি? এই সামনে আছে, ধর ধর ওকে। পেছনে চিৎকার শুনে রিয়ার গায়ের রক্ত হিম হয়ে গেল। তার পেছনে ছুটে আসছে 5 জন নেশাগ্রস্ত যুবক, যারা রিয়ার শরীরটা ভোগ করতে চায়। তাদের বিকৃত লালস্যময় হিংস্র কণ্ঠস্বর শুনে রিয়ার মেরুদণ্ড দিয়ে একটা শিহরণ খেলে গেল। তার চোখে কান্নার জল, কিন্তু সে জানে এখন কান্নার সময় নয়। বাঁচতে হলে আরো জোরে দৌড়াতে হবে তাকে। হঠাৎ পেছন থেকে একটা নেশাগ্রস্ত গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, বিকাশ, সামনে দিয়ে ঘেরাও কর। রিয়া বুঝলো তারা ওকে ঘিরে ফেলতে চাইছে। তার সামনে শুধু অন্ধকার, বিশাল গাছের সারি। হঠাৎ পা পিছলে পড়ে গেল সে অনুভব করলো 5টা ছায়া মূর্তি তাকে ঘিরে ধরেছে। তাদের চোখে রয়েছে লালসার আগুন ও মুখে বিকৃত হাসির রেশ। রিয়া আতঙ্কের সাথে কান্নায় ভেঙে পড়ে বলল, দয়া করো, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও, যেতে দাও। ছেলেটি রিয়ার গালে হাত বুলোতে বুলোতে গালটা হঠাৎ করে টিপে ধরল এবং হেসে বলে উঠল, দয়া, সেটা আমরা অবশ্যই করব সুন্দরী, তবে আমাদের পিপাসা মেটাবে তবেই। হিংস্র নেগড়েগুলো কেউ তাকে ছাড়ল না। রিয়া পাগলের মতো চিৎকার করতে করতে ছটফট করতে শুরু করলো, কিন্তু তারা একের পর এক ভোগ করতে থাকলো রিয়াকে। তাদের উদ্দাম আনন্দ, বিকৃত হাসির খিলখিল শব্দ রাতের বাতাসে মিশে যেতে যেতে একসময় বাতাসে মিলিয়ে গেল। রিয়ার শরীরের সাথে একের পর এক 5টা শরীরের ধস্তাধস্তি থেকে গেল। একই সাথে মাটির উপর পড়ে থাকা পাতার মর্মর ধ্বনিও নীরবতায় মগ্ন হয়ে গেল। কেবল গভীর জঙ্গলে একরাশ নীরবতা নেমে এলো। কিছুক্ষণের মধ্যেই রাজ এসে তার 5 বিজনেস পার্টনারদের বলল, কি বন্ধুগণ, কেমন খেলে আমার প্রসাদ? রণবীর, বিকাশ, সমিত, রোহিত, আনন্দ সকলেই এক এক করে হাসতে হাসতে বলল, আরে এ তো পুরো মাখন। আরে সালা মাগিটা কিন্তু খাসা ছিল, একদম সানি লিওনের মতো। দারুণ সালা মাগিটা। আরে ভাই, আমি তো মহাসাগরে ভেসেছিলাম, ফিল করলাম। আরও 2 জন রোহিত আর আনন্দ তাদের প্রতিক্রিয়া ও বক্তব্য রাখার পর রাজ তাদের সকলকে বলল, ডেড বডিটা কিন্তু এভাবে ফেলে রাখা যাবে না। আমাদের এর কিছু একটা ব্যবস্থা করতে হবে, নাহলে আমরা সবাই ফেঁসে যাব। চল তো সবাই মিলে ধরাধরি করে ওই যে তাল গাছের সাথে বাঁধ, তারপর বলছি কি করা যায়। প্রেগনেন্ট রিয়ার নিথর ডেড বডিটা সকলে মিলে ধরাধরি করে জঙ্গলের মধ্যে থাকা সব থেকে লম্বা তাল গাছের সাথে বেঁধে প্রথমে ঝুলিয়ে রাখলো। তারপর রাজ বলল, এবার তোরা সকলে মিলে একটা কাজ কর, ওই তাল গাছের নিচে 6 ফুটের একটা গভীর গর্ত তৈরি করে আতপোড়া করে ডেড বডিটা ভালোভাবে চাপা দিয়ে দে। তাহলে আর কেউ কোনোভাবে টের পেয়ে দেখতে পেলেও কিছু বুঝতে পারবে না যে ওটা রিয়ারই ডেড বডি। ত্রিকালতান্ত্রিক যজ্ঞের পবিত্র আগুনে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা দেখার পর গম্ভীর কণ্ঠে বললেন, ওরে পাপিষ্ঠ রাজ, তোর আর তোর মৃত 5 বন্ধুদের যে নরকে ওঠা যাবে না রে। তোরা একজন অবলা নারীকে প্রথমে গর্ভবতী করেছিস, তারপর কৌশল অবলম্বন করে তার জীবন তো নষ্ট করেছিস। শুধুমাত্র এখানেই তোরা থেমে থাকিস নি। সেই গর্ভবতী যে রিয়া নামের মেয়েটি তোকে বিয়ে করতে চেয়েছিল, তার পরিবারের কথা অমান্য করে শুধুমাত্র তোর উপর বিশ্বাস করেছে।
একই সাথে নিজের বাড়ির মায়া ত্যাগ করে তোর সাথে জীবন কাটিয়ে সুখের সংসার করার জন্য স্বপ্ন দেখে তোর কাছে চলে এসেছিল সে। তাকে তুই আর তোর 5 বন্ধু মিলে ভোগের বস্তু মনে করে তাকে তোরা সকলে মিলে নির্যাতন করে ভোগ করে মেরে ফেললি। ছে 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 ছে। এখানেই তোরা থেমে থাকিসনি। রিয়ার অধর মৃতদেহটাকে তোরা সৎ কার্য না করে হাত পোড়া করে মাটিতে পুঁতে দিলি। ওরে নর পিশাচ, তোর তো নিস্তার নেই, তুই মরবি, অবশ্যই তুই মরবি, আর খুব যন্ত্রণাদায়ক হবে তোর মৃত্যু, আর রিয়ার অতৃপ্ত আত্মাই তোর বিনাশ করবে। এই বলে ত্রিকালতান্ত্রিক মা মঙ্গলচণ্ডীর কাছে রিয়ার অতৃপ্ত আত্মার মুক্তির উদ্দেশ্যে ও রাক্ষস রাজের পান্ডা রাজের বিনাশের জন্য প্রার্থনা করতে থাকে। মিনিট 5 পর মা মঙ্গলচণ্ডীর বিগ্রহ থেকে এক উজ্জ্বল আলোর আভা বেরিয়ে আসে এবং তার তনুর শরীরে থাকা রিয়ার অতৃপ্ত আত্মাকে বাইরে বের করে এনে সেই আত্মাকে সহস্রগুণ শক্তিশালী করে একদিকে দেবী মা মঙ্গলচণ্ডীর রূপ আর একদিকে সেই রিয়ার অতৃপ্ত আত্মার রূপে মা মঙ্গলচণ্ডী ও রিয়ার অতৃপ্ত আত্মা একত্রিত হয়ে এক বিশাল রূপে রূপান্তরিত হয়ে রাজের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলে, আমি ত্রিদেব, আমি আদি ও অন্ত। আমার স্বরূপ হলো প্রতিটি নারীর আত্মা ও শরীর। ওরে নরপিশাচ, তোর আজ নিস্তার নেই। তুই আমার মনুষ্যরূপের অংশকে নষ্ট করে দিয়ে তাকে অতৃপ্ত আত্মায় পরিণত করেছিস। আজ তোর নিস্তার নেই। তুই কি ভাবছিস তোর বন্ধুরা একে একে মারা গেছে আর তুই তোর কর্মফল থেকে বেঁচে যাবি? সেটা তো হবার নয়। এই নে তোর কর্মফল। এই বলে মা মঙ্গলচণ্ডী ও রিয়ার অতৃপ্ত আত্মার শক্তিশালী রূপান্তরিত মহাশক্তি তার হাতে থাকা ত্রিশূলটি সজোরে রাজের বুকের বাম পাশে গেঁথে দিল। ত্রিশূলের তীক্ষ্ণ আঘাতে রাজ তীব্র যন্ত্রণায় গঙ্গাতে গঙ্গাতে ছটফট করতে করতে মারা গেল। হাইওয়ের শান্ত রাস্তা দিয়ে বাইক চালিয়ে চলেছে একজন হ্যান্ডসাম পুরুষ, নাম তার সন্দীপন। বাইকের আলোয় কিছু দূরে এসে দেখতে পেল রাস্তার ধারে দাঁড়িয়ে একজন অপরূপা যুবতী মহিলা তার কাছে লিফট চাইছে। সন্দীপন সেই মহিলাটিকে দেখে তার বাইকটি দাঁড় করালো এবং সন্দীপন বলল, আপনার নাম কি? কোথায় যাবেন ম্যাডাম? আমার নাম দেবাংশী। আমার গন্তব্য সোমসারের জঙ্গলের কাছে আমার বাড়িতে। এই কলিযুগে সহস্র রক্তবীজের লাল চোখ ঘুরে বেড়ায় প্রকৃতির আনাচে কানাচে, কিন্তু সহস্র দুর্গা মায়ের অংশ যে এই সমস্ত রক্তবীজদের বিনাশ করতে আবির্ভূত হন চুপচাপ মায়াবী রূপে। তবে এই সমস্ত রক্তবীজেরা তারা তাদের পাপাচারের খেলায় এমনভাবে উন্মত্ত হয়ে উঠে যে তারা এই লালসার উল্লাসের মাঝে বিন্দুমাত্র টেরি পায় না যে তাদের ধ্বংস করার জন্য স্বয়ং দুর্গা মায়ের অংশ এই পৃথিবীতে আবির্ভূত হয় একটি সাধারণ মেয়ে রূপে। যখনই পৃথিবীতে পাপ বেড়ে যায় ঠিক তখনই আবির্ভূত হয় কোনো না কোনো রূপে এক বা একাধিক মহাশক্তির। তাই মানুষ হয়ে জন্ম নিয়ে মানবিকতা বোধ বজায় রাখাটা একটা মানুষের পক্ষে শুভ নয় কি?